করতে যাচ্ছি, তাহলে সময় আর ক্ষেপণ না করে আসো আমরা শুরু করি। তো প্রথমেই আমাদের কাজ হবে বেশ কিছু বেসিক ধারণাগুলোকে আগে পরিষ্কার করে নেওয়া। প্রথম যে ধারণাটাকে আমাদের পরিষ্কার করতে হবে সেটি হচ্ছে ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন। ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন একটা খুবই গুরুত্বপূর্ণ ধারণা। ঘনমাত্রা কি বা কেন এটা ব্যবহার করি প্রথম এটা একটু জেনে নিই। একটা ঘনমাত্রা চিন্তা করা হয় হচ্ছে একটা দ্রবণের জন্য। আমরা জানি সলিউশন আমাদের কানেকশন একটু প্রবলেম ছিল, আবার আমরা ফিরে এসেছি। সলিউশন বা দ্রবণের জন্য আমাদের এই ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন এই ধারণাটিকে মূলত প্রযোজ্য। এখন লক্ষ্য করে দেখো, এই দ্রবণের দুটো পার্ট রয়েছে। আমরা একটাকে বলে থাকি দ্রাবক বা ইংরেজিতে যেটাকে আমরা বলে থাকি সলভেন্ট, আরেকটা পোর্শন রয়েছে যেটাকে আমরা বলি দ্রব্য বা ইংরেজিতে যাকে আমরা বলে থাকি সলিউট। ঘনমাত্রা বের করা হয় মূলত সলিউট বা দ্রবের মোল সংখ্যা দ্বারা। সলিউট বা দ্রবের মোল সংখ্যা দ্বারা। ধরো এটা একটা দ্রবণ, এই দ্রবণের মধ্যে ধরো 2 মোল সোডিয়াম ক্লোরাইড রয়েছে। এই দ্রবণে 2 মোল সোডিয়াম ক্লোরাইড রয়েছে। এখন এই দ্রবণের আয়তন হচ্ছে 2 লিটার। তাহলে 2 লিটার একটা দ্রবণের মধ্যে 2 মোল সোডিয়াম ক্লোরাইড রয়েছে। এর ঘনমাত্রা বের করার সূত্র হচ্ছে ঘনমাত্রা S = N / V। ঘনমাত্রাকে আমরা S দ্বারা প্রকাশ করি এবং এটা ইজিক্যাল টু মোল সংখ্যা। N হচ্ছে মোল সংখ্যা এবং V হচ্ছে আয়তন। তাহলে ঘনমাত্রা বের করার সূত্রটা আমরা একটু মনে রাখবো। ঘনমাত্রা S = N / V। সবাই একটু কমেন্ট সেকশনে এসে এখন কমেন্ট করার চেষ্টা করো তো, S = N/V এই উদাহরণের ক্ষেত্রে n এর মান কত হবে? সবাই কমেন্ট সেকশনে এখনই লেখা শুরু করো। এই উদাহরণের জন্য n বা মোল সংখ্যা কত? আমরা একটু আগে কিন্তু এখানে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। সবাই জানো যে এই 2 লিটার দ্রবণে আমরা 2 মোল সোডিয়াম ক্লোরাইড মিশিয়েছি। তাহলে মোল সংখ্যা n = হবে 2 মোল। তাহলে এখানে লিখবো 2, আর নিচে আয়তন হিসাবে আমাদের লিখতে হবে 2 লিটার। সো আয়তন হচ্ছে আমাদের এখানে 2 লিটার। তাহলে ভাগ করলে আসে 2/2 = 1 এবং এটার একক হবে মোল পার লিটার। তাহলে ঘনমাত্রার একক হচ্ছে মোল পার লিটার। তাহলে মনে রাখো ঘনমাত্রা কি? খুব সোজা কথায় দ্রবের মোল সংখ্যা। দ্রবের মোল সংখ্যাকে দ্রবণের আয়তন দ্বারা ভাগ করলে যে জিনিসটা পাওয়া যায় সেটাই হচ্ছে ঘনমাত্রা। দ্রবের মোল সংখ্যাকে দ্রবণের আয়তন দ্বারা ভাগ করলে যে জিনিসটা পাওয়া যায় সেটাকে আমরা বলে থাকি হচ্ছে ঘনমাত্রা। এখন আসো আমরা আমাদের পরবর্তী টপিকটাতে চলে যাই। আমাদের পরবর্তী টপিকটা আমাদের বেসিক্স এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এবং সেটা হচ্ছে মোল সংখ্যার গণনা। মোল সংখ্যা কিভাবে গণনা করতে হয় আয়তন এবং ঘনমাত্রা থেকে। প্রবলেমটা লক্ষ্য করো, 200 ml 0.5 মোলার সোডিয়াম ক্লোরাইড একটা দ্রবণ আছে। এখন 200 ml 0.5 মোলার দ্রবণে কত মোল সোডিয়াম ক্লোরাইড আছে এটা আমরা আজকে বের করতে চেষ্টা করব। আচ্ছা, এটা লক্ষ্য করো, আমরা একটু আগে দেখেছি ঘনমাত্রা সূত্র S = N / V। তাহলে একটু লক্ষ্য করো, এখান থেকে আমরা একটু সাজিয়ে গুছিয়ে লিখলে কি লিখতে পারবো? N = S × V। N = S × V গুণ করে দিলাম। এখন একটু লক্ষ্য করো, এই উদাহরণে কি দেওয়া আছে? 200 ml, তাহলে এটা হচ্ছে তার আয়তন, আর 0.5 মোলার এটা হচ্ছে তার ঘনমাত্রা S। তাহলে এই দুইটা মানকে এখানে আমরা এখন বসিয়ে দিব। S = লিখবো 0.5 এবং V = লিখবো আমরা 200 ml। এখন চিন্তা করো 200 ml লিখলে এখানে ভুল হবে, কারণ আয়তনটাকে সবসময় মনে রাখবা লিখতে হয় লিটারে। তাই ml কে লিটারে নেওয়ার জন্য নিচে আমরা 1000 দিয়ে ভাগ করব। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, সবাই খুব মনোযোগ দিয়ে কান খুলে শুনে নাও। সবাই এই ভুলটা করে, এই যে 200 ml আছে, ml এ লেখা যাবে না, আমাকে আয়তনটা নিয়ে যেতে হবে লিটার এককে। তাই ml থেকে লিটারে নেওয়ার জন্য আমরা 200 কে 1000 দিয়ে ভাগ করেছি। ভাগ করলে কাটাকাটি করলে এটা 5 থাকে, গুণ করলে ক্যালকুলেটরে আসবে 0.1 মোল। সো আয়তন ঘনমাত্রা দেওয়া থাকলে তার থেকে মোল সংখ্যা বের করার উপায় হচ্ছে আয়তন আর ঘনমাত্রাকে গুণ করে ফেলতে হবে। মনে রাখতে হবে আয়তনটাকে অবশ্যই লিটারে নিয়ে যেতে হবে। মিলিলিটারে দেওয়া থাকলে তাকে 1000 দিয়ে ভাগ করলে তারপরে লিটারে নিয়ে যাওয়া সম্ভব। তোমরা অনেকেই এখানটাতে লক্ষ্য করছো যে আমরা কিভাবে মোল সংখ্যা বের করে ফেলছি। এইবার আমরা পরবর্তী টপিকটাতে চলে যাব, অর্থাৎ আজকের দিনের জন্য আমাদের যে মেইন টপিক
একটা মিনিট, তোমরা সবাই আমাদেরকে কমেন্ট সেকশনে কমেন্ট করার চেষ্টা করছো। একজন একটা কোশ্চেন করেছো, এস ইজ ইকুয়াল টু 1000 W ডিভাইডেড বাই MV। একজন এই কোশ্চেনটা মাত্র করেছো যে এইটা কি ভুল কিনা। আচ্ছা, অ্যান্সার হচ্ছে না ভাইয়া, এই জিনিসটা মোটেও ভুল না। এটা তখনই ব্যবহার করতে হবে যখন W বা ভর দেওয়া থাকে। আমরা এখানে ভর থেকে ঘনমাত্রা বের করছি না, আমরা বরং মোল সংখ্যাকে কি ক্যালকুলেট করছি আয়তন এবং ঘনমাত্রা দ্বারা। সো এস ইজ ইকুয়াল টু 1000 W বাই MV, এটা মোটেও ভুল না, এটা ঠিক। এটা ব্যবহার করতে হবে যখন ভর দেওয়া থাকবে। আয়তন আর ঘনমাত্রা দেওয়া থাকলে আমরা এস ইজ ইকুয়াল টু N বাই V এই সূত্রটাকে মূলত ব্যবহার করে থাকি। আচ্ছা, এইবার আসো আমরা আমাদের পরবর্তী মেইন টপিকে চলে আসি, যেটা আজকের দিনের আমাদের মূল আলোচনার বিষয়। সেটি হচ্ছে দ্রাব্যতা। দ্রাব্যতা হচ্ছে আজকের দিনের আমাদের মূল আলোচনার বিষয়। এখন দ্রাব্যতা আর ঘনমাত্রা এই আইডিয়াটা একদম ওতপ্রোতভাবে জড়িত। এই দুইটা আইডিয়া খুবই রিলেটেড, খুবই পরিচিত একটা আইডিয়া। দ্রাব্যতার সাথে যে আইডিয়াটা খুব গুরুত্বপূর্ণভাবে জড়িত সেটা হচ্ছে কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা। দ্রাব্যতার সাথে ঘনমাত্রার আইডিয়াটা খুবই সুন্দরভাবে জড়িত। এখন কথা হচ্ছে কিভাবে এই দুইটা আইডিয়ার মধ্যে পার্থক্য করা যায় সেটা আজকে আমরা বুঝবো একটা স্টেডিয়ামের আলোচনা থেকে। স্টেডিয়াম থেকে আমরা বোঝার চেষ্টা করব কিভাবে দ্রাব্যতা এবং কনসেন্ট্রেশনের মধ্যে ডিফারেন্স করা যায়। চিন্তা করো, এটা হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, এখানে আমাদের খেলা চলতেছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সর্বোচ্চ দর্শক ধারণ ক্ষমতা অর্থাৎ ম্যাক্সিমাম দর্শক ধারণ ক্ষমতার ক্যাপাসিটি হচ্ছে 25,000। তাহলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সবচেয়ে বেশি দর্শক ধারণ ক্ষমতা হচ্ছে 25,000। এবং একটা মজার ব্যাপার হচ্ছে ম্যাক্সিমামটা কোনোদিন চেঞ্জ হয় না। তাহলে মনে রাখো, ম্যাক্সিমাম দর্শন ধারণ ক্ষমতা কখনো চেঞ্জ হয় না। একটা এখন লক্ষ্য করো, তোমরা হয়তো নেট কানেকশন একটু প্রবলেমে ভুগছো। তোমরা একটু ওয়েট করো যাতে আমাদের নেট কানেকশনটা ঠিক হয়ে যায়। আমরা আমাদের ক্লাসটিকে এখানে চালিয়ে যাচ্ছি। তো লক্ষ্য করো, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে 25,000 দর্শক ধারণ ক্ষমতা রয়েছে এবং এই 25,000 দর্শক ধারণ ক্ষমতা কোনোদিন চেঞ্জ হয় না। স্টেডিয়ামটার প্রত্যেক দিনের দর্শক ধারণ ক্ষমতা একই থাকে। এখন চিন্তা করো ডেইলি অ্যাটেন্ডেন্স কিরকম। ডেইলি ধরো প্রথম দিন খেলাতে 10,000 মানুষ আসলো, তাহলে প্রথম দিন 10K দর্শক স্টেডিয়ামে জয়েন করলো। দ্বিতীয় দিন দর্শক আসলো 20K বা 20,000। 3 নম্বর দিন দর্শক আসলো 30,000। এখন একটু আসো আমরা বোঝার চেষ্টা করি প্রত্যেক দিনের কোন দিনের অবস্থাটা কিরকম। যেদিন 10,000 দর্শক এসেছে সেদিনও কিন্তু তার সর্বোচ্চ দর্শক ধারণ ক্ষমতা 25,000। যেদিন 20,000 দর্শক এসেছে সেদিনও তার সর্বোচ্চ ধারণ ক্ষমতা 25,000। এবং যেদিন 30,000 দর্শক এসেছে সেদিনও তার দর্শক ধারণ ক্ষমতা 30,000। সবাই একটু চিন্তা করে দেখো তো, 4 নম্বর দিন যদি 25,000 দর্শক আসে সেদিন তার সর্বোচ্চ দর্শক ধারণ ক্ষমতাটা কত হবে? এটা আমাকে এখন কমেন্ট করে জানাও। সবাই কমেন্ট করে জানাও 4 নম্বর দিন যখন দর্শক এসেছে 25,000 সেদিন তার সর্বোচ্চ দর্শক ধারণ ক্ষমতা কত, সেটা আমার এখানে এসে কমেন্ট করে জানাও। হ্যালো জোয়া, জোয়া জোয়া কাজ করতেছে না? কাজ করতেছে না? কতক্ষণ যাব? ওকে, সবাই সুন্দরভাবে অ্যান্সার করার চেষ্টা করেছে। এখানে আমি অনেককে কারেক্ট অ্যান্সার করতে দেখছি যে তোমরা 25K লিখে চলছো। খুবই সঠিক অ্যান্সার। যেদিন 25,000 দর্শক আসবে সেদিনও কিন্তু তার সর্বোচ্চ ধারণ ক্ষমতা থাকবে 25,000, কারণ সর্বোচ্চ ধারণ ক্ষমতা কোনোদিন চেঞ্জ হয় না। যেই জিনিসটা চেঞ্জ হয় সেটা হচ্ছে ডেইলি অ্যাটেন্ডেন্স। ডেইলি স্টেডিয়ামে কতজন মানুষ আসতেছে সেইটা তোমার চেঞ্জ হতে পারে, কিন্তু স্টেডিয়ামের সর্বোচ্চ ধারণ ক্ষমতা কোনোদিন চেঞ্জ হয় না। এইবার আসো তোমাদেরকে দ্রাব্যতা এবং ঘনমাত্রা খুব সহজেই বুঝিয়ে দিই। মনে রাখো, এই যে ডেইলি অ্যাটেন্ডেন্স এটা হচ্ছে কনসেন্ট্রেশন। ডেইলি অ্যাটেন্ডেন্সটা হচ্ছে কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা, আর যেটা ম্যাক্সিমাম ক্যাপাসিটি সেটা হচ্ছে দ্রাব্যতা। তাহলে দ্রাব্যতা আর ঘনমাত্রা এই দুইটার মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। মেইন দুইটাই হচ্ছে দ্রবণের ধারণ ক্ষমতা। প্রত্যেক দিনের যে ধারণ ক্ষমতা সেটা হচ্ছে ঘনমাত্রা, আর যেটা সর্বোচ্চ ধারণ ক্ষমতা সেটাকে বলা হয়ে থাকে দ্রাব্যতা। প্রত্যেক দিনের ধারণ ক্ষমতাটাকে বলে ঘনমাত্রা, আর যেটা সর্বোচ্চ ধারণ ক্ষমতা সেটা হচ্ছে দ্রাব্যতা। এখন আসো আমরা পুরো জিনিসটাকে একটু সামারাইজ করে নিই। তাহলে এতক্ষণের আলোচনা থেকে আমরা বলে ফেলতে পারি একটা দ্রবণের
সর্বোচ্চ ঘনমাত্রাকে বলে তার দ্রাব্যতা। একটা দ্রবণের সর্বোচ্চ ধারণ ক্ষমতাকে বলা হয়ে থাকে তার দ্রাব্যতা। খুব ভালোভাবে মনে রাখার চেষ্টা করো, একটা দ্রবণের সর্বোচ্চ ধারণ ক্ষমতাকে বলে তার দ্রাব্যতা। তাহলে ঘনমাত্রার দ্রাব্যতা দুইটার ইউনিটি বা এককই সেম হবে এবং দুইটার এককই হবে মোল পার লিটার, অর্থাৎ প্রতি লিটারে কত মোল আছে। এখন তাহলে একটু বোঝো, দ্রবীভূত হওয়া বলতে কি বোঝো? দ্রবীভূত হওয়া বা ডিজলভড হওয়া, দ্রবীভূত হওয়া বা ডিজলভড হওয়া বলতে কি বোঝায় আমরা এখন সেটাকে ব্যাখ্যা করার চেষ্টা করব। একটু লক্ষ্য করো, দ্রবীভূত হওয়া বলতে কি বোঝায়। আমি তোমাকে বললাম 1 মোল ক্যালসিয়াম ক্লোরাইড দ্রবণ। এখন চিন্তা করো, দ্রবণের মধ্যে তোমরা জানো আয়নিক যৌগগুলো বিশ্লেষিত হয়। তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড এটা ভাঙবে, ভেঙে ক্যালসিয়াম 2+ তৈরি হবে আর 2টা ক্লোরাইড মাইনাস তৈরি হবে। তার মানে এই যে বিশ্লেষিত হলো, এই বিশ্লেষিত হয়ে যাওয়াটা কি বলা হয়ে থাকে? দ্রবীভূত হওয়া। তা সবাই খুব ভালোভাবে বোঝো, একটা দ্রবণে দ্রবীভূত হচ্ছে, একটা দ্রবণে জিনিসপত্র দ্রবীভূত হচ্ছে, এই কথাটার মানে হচ্ছে সেই আয়নিক যৌগটা দ্রবণে বিশ্লেষিত হয়ে গেছে। বিশ্লেষিত হওয়াটা হচ্ছে দ্রবণ, আর যেটা ইনট্যাক্ট থাকে সেই ইনট্যাক্ট অবস্থাকে আমরা সাধারণত বলে থাকি অধঃক্ষেপ। তাহলে বিশ্লেষিত অবস্থাটাকে বলা হয়ে থাকে দ্রবণ, আর ইনট্যাক্ট অবস্থাটাকে বলা হয়ে থাকে দ্রবণ। তো আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা করে যে জিনিসটাতে উপনীত হলাম সেটা হচ্ছে দ্রবণের সর্বোচ্চ ঘনমাত্রাকেই বলা হয়ে থাকে তার দ্রাব্যতা। তাহলে দ্রাব্যতার ঘনমাত্রার মধ্যে পার্থক্য হচ্ছে, একটা দ্রবণের হাইয়েস্ট ঘনমাত্রাটাকে আমরা বলে থাকি তার দ্রাব্যতা, আর প্রত্যেকটা দ্রবণের যে কোনো ঘনমাত্রাকে বলে ঘনমাত্রা, সর্বোচ্চটাকে বলা হয়ে থাকে দ্রাব্যতা। তোমরা আশা করি এই পর্যন্ত জিনিসটা খুব ভালো করে বুঝতে পেরেছো। এইবার তোমাদেরকে একটু ভিন্ন একটা জায়গাতে নিয়ে যাব। তোমরা সবাই আমাদের 10 মিনিট স্কুলের নাম শুনেছো এবং তোমরা জানো আমাদের ইউটিউবে অসংখ্য ভিডিও রয়েছে। তোমরা সবাই আমাদের ইউটিউব পেজে যে কিভাবে ভিডিওগুলো দেখতে পারো সেটা একটু বুঝিয়ে দিয়ে আসো। লক্ষ্য করো, তোমরা ইউটিউবে যাবে, সার্চ বাটনে লিখো 10 মিনিট স্কুল এবং 10 মিনিট স্কুল লিখলে দেখবে এখানে 10 মিনিট স্কুলের পেজটা চলে আসবে। তোমরা পেজের ভেতরে ঢুকো, এটা হচ্ছে আমাদের 10 মিনিট স্কুলের ইউটিউব পেজ। লক্ষ্য করো এখানে একটা সাবস্ক্রাইব বাটন আছে, এই বাটনটাতে ক্লিক করে রাখো। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার সুবিধা হচ্ছে নতুন ভিডিও আসলে তোমার কাছে অটোমেটিক ভিডিওগুলো চলে যাবে। তারপর তোমরা প্লে লিস্টে চলে যাও। লক্ষ্য করো ইউটিউব বাটনের ভেতরে প্লে লিস্টের ভেতরে এখানে একটা সুন্দর প্লে লিস্ট আছে যেটার নাম হচ্ছে সলিউবিলিটি। আমাদের এই সলিউবিলিটি প্লেলিস্টের ভেতরে আজকে আমরা যা আলোচনা করছি সব ভিডিওগুলো সেখানে দেওয়া আছে। তো আজকের ক্লাসটা যারা মিস করবে বা আজকের ক্লাসের পরে যারা আরো জিনিস পড়তে চাবে তারা সলিউবিলিটি প্লেলিস্টে যাবে। আরেকটা প্লেলিস্ট আছে যেটা হচ্ছে বেসিক কেমিক্যাল ক্যালকুলেশন। এখানেও মোল, দ্রাব্যতা এগুলো কিভাবে গণনা করতে হয় এই বেসিক কেমিক্যাল ক্যালকুলেশন গুলো এইখানে দেখানো আছে। সো সবাই এই আমাদের ইউটিউব পেজটাকে ঘুরে দেখার চেষ্টা করবে, এখানে তোমরা ভিডিওগুলো দেখতে পারবে। আরেকটা জিনিস হচ্ছে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 10minuteschool.com নামে একটা ওয়েবসাইট আছে, www.10minuteschool.com। তোমরা এখানে গেলে দেখতে পাবে এসএসসি, এইচএসসি, জেএসসি এরকম অনেক কিছু মডিউল দেওয়া আছে। তোমরা এইচএসসি তে যদি ক্লিক করো, তোমরা আজকে অধিকাংশ এইচএসসি পরীক্ষার্থীরা আমাদের সাথে উপস্থিত আছো, তাহলে তোমরা এইচএসসি তে যদি ক্লিক করো দেখতে পাবে যে এই যে এইচএসসির অনেক কিছু এখানে দেওয়া আছে। তোমরা এই উপরে একটা ফেসবুক বাটন আছে, এই ফেসবুক বাটনটাতে ক্লিক করবে, ফেসবুক আইডি দিয়ে এখানে লগ ইন করে তোমরা এখানে পড়াশোনা করে নিতে পারবে। দেখো এখানে সবকিছু সুন্দরভাবে সাজিয়ে দেওয়া আছে। আমরা যে ভিডিওগুলো নিয়ে পড়াশোনা করছি তার উপরে তোমরা এখানে পরীক্ষাও দিতে পারবে। তোমরা তো আমি আশা করব তোমরা সবাই আমাদের এই রিসোর্স গুলোকে অবশ্যই ঘেটে দেখবে। আমরা আবার আসো আমাদের ক্লাসের মধ্যে ফিরে চলে যাই। লক্ষ্য করো, এইবার আমরা আলোচনা করব আয়নিক গুণফল বা আয়নিক প্রোডাক্ট কি জিনিস। আয়নিক গুণফল বা আয়নিক প্রোডাক্ট এটাও তোমরা বইতে অনেকেই পড়াশোনা করে দেখেছো। লক্ষ্য করো, প্রথম কথা হচ্ছে একটু বলার চেষ্টা করো সবাই আমাকে, দ্রাব্যতা এই আইডিয়াটা আমরা শিখেছি, কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা আইডিয়াটা শিখেছি, তাহলে আয়নিক প্রোডাক্ট এই আইডিয়াটা আমার কেন দরকার? সবাই একটু লক্ষ্য করো, এখানে একটা কথা লেখা আছে, ঘনমাত্রা কিন্তু ভালো নয়, ঘনমাত্রার একটু সমস্যা আছে। কেন? একটু লক্ষ্য করো, সবাই একটু লক্ষ্য করো তো, এই যৌগটা দেখো, সবাই লক্ষ্য করো, সোডিয়াম ক্লোরাইড লেখা আছে, সোডিয়াম ক্লোরাইড অথবা ক্যালসিয়াম ক্লোরাইড। তো তোমাদেরকে একটা ছোট্ট কোশ্চেন করি, সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড এটা কি ধরনের যৌগ? এটা কি আয়নিক যৌগ নাকি এটা
সমযোজী যৌগ, এটাকে আয়নিক কম্পাউন্ড নাকি কোভালেন্ট কম্পাউন্ড? সবাই এখন কমেন্ট করার চেষ্টা করো তো। সোডিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম ক্লোরাইড এরা আয়নিক যৌগ নাকি সমযোজী যৌগ? সবাই ধুমধাম আমাদের কমেন্ট সেকশনে এসে এখন কমেন্ট করার চেষ্টা করো সোডিয়াম ক্লোরাইড কি ধরনের যৌগ। আসো আমরা এখন শুরু করি। সোডিয়াম ক্লোরাইড কিন্তু একটা আয়নিক যৌগ। এখন একটু তাকিয়ে দেখো, সোডিয়াম ক্লোরাইড আয়নিক যৌগ হওয়ার কারণে তাকে যখন দ্রবণে নেওয়া হয় সোডিয়াম ক্লোরাইডটা ভেঙে যায়, ভেঙে সে সোডিয়াম প্লাস এবং ক্লোরাইড মাইনাস আয়ন তৈরি করে। ক্যালসিয়াম ক্লোরাইড যখন দ্রবণে নেওয়া হয় সে ভেঙে যায়, ভেঙে ক্যালসিয়াম 2+ আর 2 ক্লোরাইড মাইনাস আয়ন তৈরি করে। তো এরা কিন্তু সবসময় আয়নে বিশ্লেষিত অবস্থায় থাকে, তাই তাদের জন্য ঘনমাত্রা কোনো ভালো জিনিস না। কেন একটু বোঝো। ঘনমাত্রা আমরা বের করি ক্যালসিয়াম ক্লোরাইডের জন্য, ঘনমাত্রা আমরা বের করি আমরা দ্রবণের ঘনমাত্রা বলে থাকি যৌগটার জন্য। বাট আমরা জানি দ্রবণ বলতে বোঝায় এই আয়নগুলাকে। দ্রবণ হচ্ছে আসলে এই বিশ্লেষিত আয়নগুলা। দ্রবণের মধ্যে ক্যালসিয়াম 2+ আর 2 ক্লোরাইড মাইনাস আয়নগুলো থাকে। তাই ঘনমাত্রা দিয়ে দ্রবণের আয়নের অবস্থাটাকে কোনোদিন ব্যাখ্যা করা যায় না। দ্রবণের আয়নের অবস্থাটাকে ব্যাখ্যা করার জন্য যে জিনিসটাকে ব্যাখ্যা করা হয় সেটা হচ্ছে আয়নিক গুণফল। আয়নিক গুণফল কিভাবে বের করতে হয় আসো আমরা দেখি। আয়নিক গুণফলকে সংক্ষেপে মানুষ লিখে আইপি। সো ক্যালসিয়াম ক্লোরাইড দ্রবণের আইপি বা আয়নিক গুণফল কিভাবে বের করবে লক্ষ্য করো। আইপি ইজিক্যাল টু লিখতে হবে এইখানে যে আয়নগুলো আছে তার গুণফল। লক্ষ্য করো এখানে কি কি আয়ন আছে, ক্যালসিয়াম আয়ন আছে আর 2টা ক্লোরাইড আয়ন আছে। তাহলে এদের সবার গুণফল কিরকম লিখবা, ক্যালসিয়াম 2+ এর ঘনমাত্রা গুণ করব ক্লোরাইড মাইনাসের ঘনমাত্রার সাথে, আবার গুণ করব আরেকটা ক্লোরাইড মাইনাসের ঘনমাত্রার সাথে। ক্লোরাইড কেন দুইবার লিখলাম, কারণ এখানে ক্লোরিন আছে 2টা, ক্লোরিন 2টা থাকে, ক্লোরাইডকে 2বার গুণ করলাম। তাহলে গুণ করলে আসে ক্যালসিয়াম 2+ এর ঘনমাত্রা ক্লোরাইড মাইনাসের ঘনমাত্রার স্কয়ার বার বর্গ। তার মানে এখানে যেটা মোল সংখ্যা থাকে, এখানে যেটা মোল সংখ্যা হিসাবে থাকে সেখানে এই আয়নিক গুণফল এসে সেটা পাওয়ার হিসাবে চলে যাবে। তাহলে এখানে যদি 3টা ক্লোরিন থাকতো এখানে স্কয়ারের জায়গায় হয়ে যেত কিউব। এটা খুব ভালো করে মনে রাখো। আরেকটা ব্যাপার, এটাকে আয়নিক গুণফল কেন বলে? গুণফল বলে কারণ আয়নগুলোর ঘনমাত্রাকে আমরা এখানে গুণ করেছি। যেহেতু আয়নগুলোর ঘনমাত্রাকে এখানে গুণ করা হচ্ছে তাই এটাকে বলা হয়ে থাকে আয়নিক গুণফল। তাহলে একটা কোশ্চেন হচ্ছে কেন ঘনমাত্রা ভালো নয়? ঘনমাত্রা ভালো নয় কারণ ঘনমাত্রা দিয়ে আমরা বস্তুটা যৌগটাকে বুঝাই, কিন্তু আমাদের দ্রবণে থাকে হচ্ছে আয়ন। তাই আয়নগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা আয়নিক গুণফল ব্যবহার করি। সো বোঝার চেষ্টা করো, ঘনমাত্রার যে আইডিয়াটা সেটাকে আমরা এখন যৌগের জন্য রিপ্লেস করব দ্রবণের ক্ষেত্রে আয়নিক গুণফল দ্বারা। ঘনমাত্রা ব্যবহার না করে আমরা আয়নিক গুণফল দিয়ে জিনিসটাকে ব্যাখ্যা করার চেষ্টা করব। তো এই ছিল আয়নিক গুণফল। আয়নিক গুণফল হচ্ছে দ্রবণের আয়নগুলোর ঘনমাত্রার গুণফল। এইবার আসবো খুব ভয়ঙ্কর একটা আইডিয়া, যে আইডিয়াটা দেখলেই, যে আইডিয়াটার নাম শুনলেই তোমরা একটু ভয় পেয়ে যাও। সেটা হচ্ছে দ্রাব্যতার গুণফল বা সলিউবিলিটি প্রোডাক্ট। তোমাদের মধ্যে একটু কমেন্ট সেকশনে এসে কমেন্ট করো, তোমাদের মধ্যে কার কার জীবনে দ্রাব্যতার গুণফলের অঙ্কে করতে যেয়ে ভেজালে পড়েছো বা কোনো না কোনো ভাবে স্কুলে একটা দ্রাব্যতার গুণাঙ্কের অঙ্ক ভুল করে এসেছো। তোমরা যারা যারা ভুল করে এসেছো তাদেরকে আমরা এখানে সমবেদনা জানাবো। তো সুন্দর করে সবাই কমেন্ট সেকশনে এসে জানিয়ে দাও, হ্যাঁ ভাইয়া আই রিয়েলি সাকড এট সলিউবিলিটি প্রোডাক্ট। সো আমরা যাতে বুঝতে পারি সলিউবিলিটি প্রোডাক্ট বা আয়নিক গুণফল নিয়ে কতজনের সমস্যা রয়েছে। এখন আসলে আমরা একটু ব্যাখ্যা করবো দ্রাব্যতার গুণফল আইডিয়াটা কি। তোমরা কি একটু মনে করে দেখবা যে কিছুক্ষণ আগে আমরা আলোচনার সময় বলেছি ঘনমাত্রার সাথে রিলেটেড আইডিয়া হচ্ছে দ্রাব্যতা। ঘনমাত্রা এবং দ্রাব্যতা এই আইডিয়া দুইটা হচ্ছে রিলেটেড। কিভাবে রিলেটেড আমরা জানি, ঘনমাত্রা হচ্ছে ডেইলি অ্যাটেন্ডেন্স আর ম্যাক্সিমাম যে অ্যাটেন্ডেন্সটা পসিবল সেটা হচ্ছে দ্রাব্যতা। মানে দ্রবণের সর্বোচ্চ ঘনমাত্রা কি বলি আমরা, দ্রাব্যতা। এই মাত্র আমরা বললাম আয়নিক গুণফল। তো আয়নিক গুণফল হচ্ছে ডেইলি অ্যাটেন্ডেন্স, ঘনমাত্রার সাথে রিলেটেড হচ্ছে আইপি বা আয়নিক গুণফল। এই আয়নিক গুণফল থেকে ম্যাক্সিমাম যে ক্যাপাসিটিটা পাওয়া যায় সেটা হচ্ছে সলিউবিলিটি প্রোডাক্ট। এই জিনিসটা এখন বুঝছো না, আসলে তোমাদেরকে একটু এক্সপ্লেইন করে এখানে বুঝাই দ্রাব্যতার গুণফল জিনিসটা কি। দ্রাব্যতার গুণফল জিনিসটা কি আসলে তোমাদেরকে এখন এক্সপ্লেইন করি। লক্ষ্য করো এখানে বোঝো এক গ্লাস, এখানে 1 গ্লাস পানি আছে। এখন এই 1 গ্লাস পানির মধ্যে আমরা কিভাবে জিনিসটাকে কাজ করব
সেটা নিয়ে আমরা আলোচনা করব। লক্ষ্য করো, তোমরা হয়তো অনেকে আমাদের কন্টিনিউয়াসলি একটা নেট কানেকশন বা ইন্টারনেট কানেকশনের সমস্যায় ভুগছো। আমরা খুব আন্তরিকভাবে দুঃখিত যে তোমাদেরকে যাদের অনেক কষ্ট করে বাফার করে জিনিসটা দেখতে হচ্ছে। তোমরা মোটেও মন খারাপ করবে না, আমাদের এই লাইভ ক্লাসটি শেষ হয়ে যাওয়ার পর তোমরা পুরো ভিডিওটাকে একবারে বসে বাফারহীন ভাবে দেখে নিতে পারবে। সো এখন একটু মন খারাপ হলেও পরবর্তীতে তোমরা দেখে নিতে পারবে। তোমরা যতটুকু সম্ভব জিনিসটাকে বোঝার চেষ্টা করো। আসো আমরা এখন এই দ্রাব্যতার গুণফল এবং আয়নিক গুণফল জিনিসটাকে আলোচনা করার চেষ্টা করি। এখন আমি আয়নিক গুণফল এক্সপ্লেইন করিনি, আস্তে আস্তে করছি। লক্ষ্য করো, 1 গ্লাস এখানে পানি আছে। আমি বলে দিলাম এই 1 গ্লাস পানির মধ্যে ম্যাক্সিমাম 6 চামচ লবণ ধরা যাবে। এই 1 গ্লাস পানির মধ্যে ম্যাক্সিমাম 6 চামচ পানি 6 চামচ পানি দেওয়া যাবে। তো 6 চামচ পানি হচ্ছে তার ম্যাক্সিমাম ক্যাপাসিটি। এখন আমি কি করলাম, আসো দেখাই। আমি এখানে প্রথমে 2 চামচ পানি দিলাম। তাহলে আমি এখানে 2 চামচ যদি পানি দিই, লক্ষ্য করে এটা কি ম্যাক্সিমাম ক্যাপাসিটি পার করলো? না, ম্যাক্সিমাম ক্যাপাসিটি পার করলো না। তাহলে একটু বুঝো, এখানে আছে 2 চামচ পানি পার গ্লাস। 2 চামচ পানি পার গ্লাসটা হচ্ছে তার দ্রাব্যতা, 2 চামচ পানি পার গ্লাসটা হচ্ছে তার ঘনমাত্রা। কারণ এটা চেঞ্জ করা যায়, কারণ এখানে আরেক চামচ বাড়িয়ে দিলে এটা 3 চামচ হবে, আরেক চামচ বাড়িয়ে দিলে এটা 4 চামচ হবে। তো ঘনমাত্রাটাকে তোমরা চাইলেই চিন্তা করতে পারো, ঘনমাত্রাটাকে সুন্দরভাবে দেখতে পারো। তোমরা অনেকে এখানে নেট কানেকশনে নিয়ে লিখছো, অনেকেরই কানেকশন ভালো আছে। তোমাদের মধ্যে যাদের যাদের নেট কানেকশন ভালোভাবে কাজ করছে একটু কমেন্ট সেকশনে এসে কমেন্ট করে জানিয়ে দাও যে ভাইয়া হ্যাঁ আমাদের নেট কানেকশন ঠিক মতন কাজ করছে, তাহলে আমরা বুঝতে পারবো যে ইন্টার কানেকশনে আসলে তেমন কোনো প্রবলেম নেই। লক্ষ্য করো, সো 2 চামচ পার গ্লাস এটা হচ্ছে তোমার ঘনমাত্রা। কারণ কি, এটা তুমি চাইলেই চেঞ্জ করতে পারো। তাই ঘনমাত্রাটাকে হচ্ছে তুমি চাইলেই চেঞ্জ করতে পারো। 1 চামচ করে বেশি দিবা, ঘনমাত্রা চেঞ্জ হবে, ঘনমাত্রা বাড়বে। এখন লক্ষ্য করো, ম্যাক্সিমাম যেটা 6 চামচ লবণ যেটা মেশানো সম্ভব সেটা হচ্ছে দ্রাব্যতা। ম্যাক্সিমাম যেটা এখানে ঢালতে পারবা সেটা হচ্ছে দ্রাব্যতা বা সলিউবিলিটি। তাহলে এখন একটু বুঝো, আমি প্রথমে 2 চামচ ঢেলেছিলাম, এখানে আরো 4 চামচ ঢেলে এখন এখানে 6 চামচ দ্রবীভূত করলাম। তাহলে তার ম্যাক্সিমাম হচ্ছে 6 চামচ লবণ, এখন তার ঘনমাত্রা হয়ে গেছে 6 চামচ। যেহেতু তার ম্যাক্সিমাম 6 চামচ এবং আমি এই গ্লাসের মধ্যে 6 চামচ লবণই দিয়ে দিয়েছি, তাহলে এখন তার ঘনমাত্রা আর ম্যাক্সিমাম যে দ্রাব্যতা দুইটাই সমান হয়ে গেছে। তাহলে একটু বোঝো, তার দ্রাব্যতা আর ঘনমাত্রা আমরা সমান করে ফেলেছি। এই ঘটনাটাকে আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। স্টেডিয়ামে 25,000 দর্শক জায়গা হয়, আজকে 25,000 দর্শকই এসেছে। এমন যে অবস্থাটা সেটাই হচ্ছে এই অবস্থা যে দ্রাব্যতা সর্বোচ্চ ঘনমাত্রা এবং আজকের ঘনমাত্রা সর্বোচ্চ ঘনমাত্রা সমান, তাহলে দ্রাব্যতা ইকুয়াল টু ঘনমাত্রা। এই অবস্থা হলে সেই দ্রবণকে আমরা বলে থাকি সম্পৃক্ত দ্রবণ বা স্যাচুরেটেড সলিউশন। এই অবস্থাটাকে আমরা বলে থাকি সম্পৃক্ত দ্রবণ বা স্যাচুরেটেড সলিউশন। তাহলে স্যাচুরেটেড সলিউশন হচ্ছে যে দ্রবণের ঘনমাত্রা ওই দ্রবণের দ্রাব্যতার সমান, অর্থাৎ যে দ্রবণে তার সর্বোচ্চ ক্যাপাসিটির দ্রবীভূত আছে, যে দ্রবণে তার সর্বোচ্চ ক্যাপাসিটির সলিউট অলরেডি দ্রবীভূত অবস্থায় রয়েছে। এখন একটু বোঝো, এই দ্রবণটা একটা সম্পৃক্ত দ্রবণ। তাহলে সম্পৃক্ত দ্রবণ নিয়ে আলোচনা করছি। তো এখন ধরা যাক এই দ্রবণে যে জিনিসটা মিশানো হচ্ছে সেটা হচ্ছে লবণ বা সোডিয়াম ক্লোরাইড। তাহলে সোডিয়াম ক্লোরাইড ভাঙলে কি তৈরি হয়? সোডিয়াম প্লাস এবং ক্লোরাইড মাইনাস। এখন চিন্তা করো, এটার আইপি বা আয়নিক প্রোডাক্ট কেমনে বের করবে? আয়নিক প্রোডাক্টটা বের করার উপায় হচ্ছে সোডিয়াম প্লাসের ঘনমাত্রা, এটার সাথে গুণ করব ক্লোরাইড মাইনাসের ঘনমাত্রা, তাহলে এটা বের হবে আইপি। এই আইপিটাকেই সবচেয়ে বড় ব্যাপার এখানে। এই আইপি বা আয়ন প্রোডাক্টটাকে আমরা এখন বলবো কেএসপি বা দ্রাব্যতার গুণফল বা সলিউবিলিটি প্রোডাক্ট। এই আইপিটাকে আমরা বলবো দ্রাব্যতার গুণফল কেএসপি বা সলিউবিলিটি। তার মানে কি বুঝলা? সম্পৃক্ত একটা দ্রবণের আইপি বা আয়নিক, এটাকে আমরা বলি দ্রাব্যতার গুণফল। সম্পৃক্ত একটা দ্রবণের আয়নিক গুণফল কি বলে? তার দ্রাব্যতার গুণাঙ্ক বা দ্রাব্যতার গুণফল। সো বোঝার চেষ্টা করো, আয়নিক প্রোডাক্ট আর দ্রাব্যতার গুণাঙ্ক দুইটা বের করার মধ্যে বেসিক কোনো ডিফারেন্স নাই। ডিফারেন্সটা হচ্ছে দ্রবণে। যখন একটা সম্পৃক্ত দ্রবণ চিন্তা করতেছো তখন তার আয়নিক প্রোডাক্টই হচ্ছে তার দ্রাব্যতার গুণফল। তাহলে দ্রাব্যতার গুণফল বের করার জন্য নতুন কোনো পদ্ধতি নেই। আয়নিক প্রোডাক্টটা যেভাবে বের করে আসছো ঠিক সেভাবেই বের করবে এবং সম্পৃক্ত দ্রবণ
এখন আমরা পুরো জিনিসটাকে একটু সামারাইজ করার চেষ্টা করি। আসো এগুলো কিছু না বুঝলেও এই স্লাইডটা বুঝলে তোমাদের সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। লক্ষ্য করো, আমরা দুইটা আইডিয়া জানি, একটা হচ্ছে ঘনমাত্রা আর একটা হচ্ছে দ্রাব্যতা। ঘনমাত্রাটাকে ব্যবহার করে তুমি যে আয়নিক গুণফল বের করো সেটাকে বলে আয়নিক গুণফল। তো মনে করবা ঘনমাত্রা ইউজ করে যে জিনিসটা বের করা হয়, ঘনমাত্রা ব্যবহার করলে যা বের হয় সেটা হচ্ছে আয়নিক গুণফল। এবং মনে রাখবে দ্রাব্যতা ব্যবহার করলে যেটা বের হয় সেটা হচ্ছে দ্রাব্যতার গুণফল বা সলিউবিলিটির প্রোডাক্ট। মনে রাখো, ঘনমাত্রা বের করলে যা বের হয়, ঘনমাত্রা দিয়ে যা বের করা হয় সেটা হচ্ছে আয়নিক গুণফল, আর দ্রাব্যতা দিয়ে যেটা বের করা হবে সেটা হচ্ছে দ্রাব্যতার গুণফল। ঘনমাত্রা দিয়ে বের করা হয় আয়নিক গুণফল, দ্রাব্যতা দিয়ে বের করা হবে দ্রাব্যতার গুণফল। এবার একটা জিনিস মনে রাখো, ঘনমাত্রার ম্যাক্সিমাম ক্যাপাসিটিকে বলা হয়ে থাকে দ্রাব্যতা, আর আয়নিক গুণফলের ম্যাক্সিমাম ক্যাপাসিটিকে বলা হয়ে থাকে দ্রাব্যতার গুণফল। তার মানে দ্রাব্যতা হচ্ছে সর্বোচ্চ ঘনমাত্রা, দ্রাব্যতার গুণফল হচ্ছে সর্বোচ্চ আয়নিক গুণফল। তার মানে দ্রাব্যতা হচ্ছে সর্বোচ্চ ঘনমাত্রা এবং দ্রাব্যতার গুণফল হচ্ছে সর্বোচ্চ আয়নিক গুণফল। এইবার সম্পৃক্ত দ্রবণ বা স্যাচুরেটেড সলিউশন নিয়ে আমরা আলোচনা করে আসছি। যে দ্রবণে সর্বোচ্চ পরিমাণ দ্রব্য বা সলিউট দ্রবীভূত আছে তাকে আমরা বলে থাকি সম্পৃক্ত দ্রবণ। তার মানে সম্পৃক্ত দ্রবণ হচ্ছে হাইয়েস্ট ক্যাপাসিটি বোঝায়, সম্পৃক্ত দ্রবণ হচ্ছে হাইয়েস্ট ক্যাপাসিটি বোঝায়। সম্পৃক্ত দ্রবণ দিয়ে তার সর্বোচ্চ ক্যাপাসিটি বোঝা যায়। তার মানে একটু বোঝো, এই যে ঘনমাত্রা আর দ্রাব্যতার গুণফল, আয়নিক গুণফল নিয়ে আলোচনাগুলো করা হচ্ছে, যে কোনো অবস্থার জন্য যেটা কাজ করে সেটা হচ্ছে এই দুইটা। যে কোনো দ্রবণের জন্য ঘনমাত্রা আর আয়নিক গুণফল কাজ করবে, এটা যে কোনো দ্রবণের জন্য কাজ করে। আর দ্রাব্যতা এবং দ্রাব্যতার গুণফল হচ্ছে ম্যাক্সিমাম বা সম্পৃক্ত দ্রবণের জন্য। দ্রাব্যতা আর দ্রাব্যতার গুণফল হচ্ছে সম্পৃক্ত দ্রবণকে বোঝায়, আর ঘনমাত্রা আর আয়নিক গুণফল যে কোনো দ্রবণের জন্য ইউজ করা যায়। তার মানে বুঝো, সম্পৃক্ত দ্রবণের আয়নিক গুণফলকে বলে দ্রাব্যতার গুণফল, কারণ আয়নিক গুণফল যে কোনো দ্রবণের জন্য বের করা যায়, আর সর্বোচ্চ আয়নিক গুণফলটা সম্পৃক্ত দ্রবণে পাওয়া যায়, যেটাকে আমরা দ্রাব্যতার গুণফল বলি। আর যে কোনো দ্রবণের ঘনমাত্রা আছে এবং সর্বোচ্চ ঘনমাত্রাটাকে আমরা বলে থাকি হচ্ছে একটা দ্রবণের দ্রাব্যতা। তো অনেকক্ষণ তোমাদের সাথে কোনো কোশ্চেন করা হয় না, সো তোমরা আমাদেরকে এখন একটু জিনিস, একটা ছোট জিনিস বোঝার বলে দেওয়ার চেষ্টা করবে। আসো তোমাদেরকে একটা ছোট প্রবলেম দিই। লক্ষ্য করো, একটা দ্রবণ আছে, এখানে একটা দ্রবণ আছে। এই দ্রবণের মধ্যে, এই দ্রবণের ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে ধরো 3 চামচ। এই দ্রবণের ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে 3 চামচ। এখন এই দ্রবণের মধ্যে তুমি 2 চামচ সোডিয়াম ক্লোরাইড মিশালা, 2 চামচ সোডিয়াম ক্লোরাইড মিশালে। তাহলে দেখো এখানে দুই ধরনের জিনিস আছে। এই গ্লাসের মধ্যে 2 চামচ সোডিয়াম ক্লোরাইড মেশানো হলো, আর এই দ্রবণের ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে 3 চামচ সোডিয়াম ক্লোরাইড। তার মানে 2 চামচ একটা ক্যাপাসিটি আর 3 চামচ একটা জিনিস। 3 চামচ হচ্ছে তার ম্যাক্সিমাম ক্যাপাসিটি, 3 চামচ হচ্ছে তার ম্যাক্সিমাম ক্যাপাসিটি যেটা মিশতে পারে, আর 2 চামচ হচ্ছে তার যেটা এখন এইমাত্র মিশে আছে। তোমার আমাকে বলার চেষ্টা করো, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। এ আর বি এর মধ্যে কোনটা দ্রাব্যতা আর কোনটা ঘনমাত্রা? সবাই দুর্দান্ত ভাবে কমেন্ট করা চেষ্টা করো। এ আর বি এর মধ্যে কোনটা দ্রাব্যতা আর কোনটা ঘনমাত্রা? সবাই খুব তাড়াতাড়ি এখনই এই জিনিসটা বলে ফেলার চেষ্টা করো। এ আর বি এর মধ্যে কোনটা দ্রাব্যতা এবং কোনটা ঘনমাত্রা? 2 চামচ সোডিয়াম ক্লোরাইড মিশে আছে, এটা কি দ্রাব্যতা নাকি ঘনমাত্রা? 3 চামচ সোডিয়াম ক্লোরাইড সর্বোচ্চ মিশতে পারে, এটা কি দ্রাব্যতা নাকি ঘনমাত্রা? এই জিনিসগুলো এখন আমাদেরকে বলে ফেলার চেষ্টা করো। এইবার আসো তোমাদেরকে আমরা একটু অ্যান্সারটা বলে দেওয়ার চেষ্টা করি। এই যে 2 চামচ সোডিয়াম ক্লোরাইড ছিল, যেটা এখন মিশে আছে, এটা হচ্ছে আসলে একটা দ্রবণের ঘনমাত্রা, আর যেটা ম্যাক্সিমাম মিশতে পারবে বলে আমাদের ধারণা ছিল সেইটা হচ্ছে একটা দ্রবণের দ্রাব্যতা। ভেরি গুড, তোমরা অনেকেই অ্যান্সার করছো। আমি দেখেছি এখানে একজন আকাশ মেহেদি নামক একজন ছেলে অ্যান্সার করেছে যে বি হচ্ছে সলিউবিলিটি বা এস এবং এ হচ্ছে কনসেন্ট্রেশন বা সি। ধন্যবাদ আকাশ তোমাকে, খুব সুন্দর করে জিনিসটা অ্যান্সার করার জন্য। এর মানে হচ্ছে তুমি আসলে জিনিসটা বুঝতে পারছো। এখন আসো আমরা আমাদের মেইন আলোচনার দিকে আস্তে আস্তে আগাতে থাকি। আমরা খুব আস্তে আস্তে দ্রাব্যতা জিনিসটা বোঝার চেষ্টা করছি। এই স্লাইডটা খুবই গুরুত্বপূর্ণ, সবাই মনোযোগ দিয়ে এখন এই স্লাইডটা লক্ষ্য করো।
এখানে আমরা দেখব আয়নিক গুণফল এবং দ্রাব্যতার গুণফল। আইপি হচ্ছে, আমরা জানি আইপি হচ্ছে আয়নিক গুণফল এবং কেএসপি হচ্ছে দ্রাব্যতার গুণফল। আইপি হচ্ছে আয়নিক গুণফল এবং কেএসপি হচ্ছে দ্রাব্যতার গুণফল। এই দুইটার মধ্যে কি ধরনের রিলেশন আছে একটু মনে করিয়ে দিই। দ্রাব্যতার গুণফল হচ্ছে ভাইয়া একটা দ্রবণের ম্যাক্সিমাম ক্যাপাসিটি, আর আয়নিক গুণফল হচ্ছে ডেইলি অ্যাটেন্ডেন্সের মতন, যেটা ডেইলি চেঞ্জ হতে পারে। আয়নিক গুণফলকে তুমি চাইলেই চেঞ্জ করতে পারো, কিন্তু দ্রাব্যতার গুণফলকে খুব ভালোভাবে তুমি কখনোই চেঞ্জ করতে পারবে না, এটা একটা ক্যাপাসিটি। এখন যদি চিন্তা করো একটা দ্রবণের জন্য আয়নিক গুণফলের মান দ্রাব্যতার গুণফলের চেয়ে ছোট, একটা দ্রবণের আয়নিক গুণফল দ্রাব্যতার গুণফলের চেয়ে ছোট, তার মানে ম্যাক্সিমাম ক্যাপাসিটি ফুলফিল হয় নাই, ম্যাক্সিমাম ক্যাপাসিটির থেকে আমার প্রেজেন্ট কন্ডিশনটা ছোট, তাইলে এই দ্রবণটাকে বলা হয়ে থাকে অসম্পৃক্ত দ্রবণ। এই দ্রবণকে আমরা বলে থাকি অসম্পৃক্ত দ্রবণ বা আনস্যাচুরেটেড সলিউশন। মনে রাখো, তাহলে আয়নিক গুণফল দ্রাব্যতার গুণফলের চেয়ে ছোট হলে সেটাকে বলে অসম্পৃক্ত দ্রবণ বা আনস্যাচুরেটেড সলিউশন। 3 নম্বরটা লক্ষ্য করো, আয়নিক গুণফল আর দ্রাব্যতার গুণফল সমান, তার মানে একটা দ্রবণের আয়নিক গুণফল তার ম্যাক্সিমাম ক্যাপাসিটি কেএসপি সমান। এই অবস্থায় আসলে সেই দ্রবণকে বলা হয়ে থাকে সম্পৃক্ত দ্রবণ বা স্যাচুরেটেড সলিউশন। মনে রাখো, স্যাচুরেটেড সলিউশন বা সম্পৃক্ত দ্রবণের দ্রাব্যতার গুণফলই হচ্ছে তার আয়নিক গুণফল। আর কখনো যদি আয়নিক গুণফল কেএসপির চেয়ে বড় হয়ে যায়, আয়নিক গুণফল তার ম্যাক্সিমাম ক্যাপাসিটির থেকে যদি বড় হয়ে যায়, ম্যাক্সিমাম ক্যাপাসিটির চেয়ে বড় হলে তখন অধক্ষেপ পড়ে। তাহলে দ্রবণে অধক্ষেপ পড়ে যখন তার আয়নিক গুণফল তার ম্যাক্সিমাম ক্যাপাসিটির চেয়ে বড় হয়, তাহলে অধক্ষেপ পড়ে বা প্রেসিপিটেশন পড়বে যদি আইপি কেএসপির চেয়ে বড় হয়। তাহলে একটু বোঝো, আইপি কেএসপির চেয়ে ছোট হলে সেটা অসম্পৃক্ত, আইপি কেএসপির চেয়ে বড় হলে সেখানে অধক্ষেপ পড়বে, আইপি কেএসপি সমান হলে সেটা হবে সম্পৃক্ত দ্রবণ। তো এখন তোমাদেরকে আমি আরেকটা ছোট্ট কোশ্চেন করব, দেখি তোমাদের কারো বেসিক কতটুকু ক্লিয়ার হয়েছে এই আলোচনা থেকে। একটু চিন্তা করো, একটা দ্রবণের কেএসপি দেওয়া আছে, কেএসপি হচ্ছে 2 × 10⁻⁻⁶, আর একটা ওই সেম দ্রবণের আইপি বা আয়নিক গুণফল দেওয়া আছে, আয়নিক গুণফল হচ্ছে 2 × 10⁻⁵। এই দ্রবণের অবস্থা কি? এই দ্রবণ কি সম্পৃক্ত? কমেন্ট করার চেষ্টা করো, এই দ্রবণ কি অসম্পৃক্ত নাকি এই দ্রবণে অধক্ষেপ পড়বে? আমি তোমাদেরকে 3টা অপশন দিলাম, এটা এ, এটা বি আর এটা সি। তাড়াতাড়ি কমেন্ট করার চেষ্টা করো, ধুমধাম এসে কমেন্ট করো যে এই দ্রবণটা সম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণ নাকি এই দ্রবণে অধক্ষেপ পড়বে। তার কেএসপি এটা দেওয়া আছে, তার আইপি দেওয়া আছে, এটা সম্পৃক্ত হবে, অসম্পৃক্ত হবে নাকি এখানে অধক্ষেপ পড়বে? কমেন্ট করা শুরু করো। রাকিব হোসেন রকি নামে একজন কমেন্ট করছো দেখতে পাচ্ছি, তোমরা বলার চেষ্টা করেছো যেখানে অধক্ষেপ পড়বে। আসো রকির অ্যান্সারটি আমরা এখন মিলে নেওয়ার চেষ্টা করি। লক্ষ্য করো, কেএসপি দেওয়া আছে 2 × 10⁻⁶, আইপি দেওয়া আছে 10⁻⁵। 10⁻⁵টা হচ্ছে বড়, তাহলে বোঝো আইপি ইজ গ্রেটার দেন কেএসপি। আইপি কেএসপির চেয়ে বড়, তার মানে আইপি তার ম্যাক্সিমাম কেএসপির থেকে বড় হয়ে যাচ্ছে। বড় হলে আমরা জানি ওভারফ্লো হয়ে গেলে অধক্ষেপ পড়ে। তাহলে রকি যে অ্যান্সারটা দিয়েছে একদম কারেক্ট অ্যান্সার, রকি রক্স। এখন পরবর্তী জিনিসটা আমরা আসো বোঝার চেষ্টা করি। এখন আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। সবাই লক্ষ্য করো, ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা এখন সলভ করার চেষ্টা করব। এই পোর্শন থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অবস্থা যেটা তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি। প্রথমে আমরা একটা অঙ্ক করব যেখানে দ্রাব্যতা দেওয়া আছে এবং দ্রাব্যতা থেকে তোমাদেরকে দ্রাব্যতার গুণফল কেএসপি বের করতে হবে। দ্রাব্যতা দেওয়া আছে, দ্রাব্যতা থেকে দ্রাব্যতার গুণফল কেএসপি বের করতে হবে। কিভাবে বের করবো আমি এখন সেটাই এক্সপ্লেন করব। সবাই একটু প্রশ্নটা পড়ি আসো। অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের দ্রাব্যতা 2 × 10⁻⁻² মোল পার লিটার, তার দ্রাব্যতার গুণফল নির্ণয় করো। একটু লক্ষ্য করো, দ্রাব্যতার ইউনিটটাকে এখানে দেওয়া আছে মোল পার লিটারে। অন্য কোনো ইউনিট দেওয়া থাকলে এইভাবে অঙ্ক করা যাবে না। আমি যেইভাবে দিচ্ছি অঙ্ক করতে হলে মোল পার লিটার আগে নিয়ে এসে তারপর অঙ্কটা করতে হবে। তো আমরা এখন মোল পার লিটার থেকে অঙ্কটা করা শুরু করবো। অ্যালুমিনিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা দেওয়া আছে, তাহলে আমরা এটাকে একটু লিখে ফেলি। দ্রাব্যতা, ধরো দ্রাব্যতাকে আমরা বলার চেষ্টা করি এক্স, যে দ্রাব্যতা এক্স হচ্ছে 2 × 10⁻⁻² মোল পার লিটার। দ্রাব্যতার গুণফল বা কেএসপি বের করতে হবে।
একটু বোঝার চেষ্টা করো। আমরা একটু আগেই ব্যাখ্যা করেছি দ্রাব্যতা থেকেই কেএসপি বের করা যায়, আর ঘনমাত্রা থেকে বের করা হয় হচ্ছে আয়নিক গুণফল। তাহলে অঙ্কটা আসলে খুব সোজা, দ্রাব্যতা দেওয়া আছে, কেএসপি বের করে ফেলতে হবে। দ্রাব্যতা থেকে কেএসপি বের করার আসলে খুব সুন্দর একটা সহজ সিস্টেম আছে, আসলে একটু লক্ষ্য করি। প্রথমে কি করবা, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডটা কিভাবে ভাঙে, ডিসোসিয়েটেড হবে লেখো। অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড এটা ভাঙবে, ভেঙে কি তৈরি করবে লক্ষ্য করো, একটা অ্যালুমিনিয়াম 3+ আর 3টা ক্লোরাইড মাইনাস। কিভাবে এই ভাঙাটা বুঝতে পারবে আসো আমি তোমাদেরকে বুঝিয়ে দিই। অ্যালুমিনিয়ামের ডান পাশে নিচে আছে 3, তার মানে অ্যালুমিনিয়ামের যোজনী বা ব্যালেন্সই হচ্ছে 3, তাহলে লিখলাম অ্যালুমিনিয়াম 3+। ক্লোরিনের বাম দিকের এখানে রয়েছে 1, আমরা জানি যোজনী অ্যালুমিনিয়ামের যোজনী 3 হবে, ক্লোরিনের যোজনী হচ্ছে 1, ক্লোরিনের যোজনী 1 হচ্ছে তাই এখানে লিখলাম -1, এবং ক্লোরিন যেহেতু 3টা আছে তাই এখানে লিখলাম 3 × -1, তাই এখানে অ্যালুমিনিয়াম 3+ এবং 3 × ক্লোরাইড মাইনাস। এই অঙ্কটাকে সলভ করতে হলে কিভাবে করতে হবে আসো আমরা তোমাদেরকে খুব সহজে এখন বুঝিয়ে দিই। লক্ষ্য করো, প্রথমে লিখবে আদি অবস্থা বা ইনিশিয়াল কন্ডিশন। ইনিশিয়াল কন্ডিশনে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড সম্পর্কে তুমি কিচ্ছুই জানো না, এটাকে ধরে নিলাম এ হচ্ছে কিছু জানি না দেখে ধরে নিলাম। অ্যালুমিনিয়াম এবং ক্লোরিন প্রথমে কিছুই ছিল না তাই এদের পরিমাণ ধরলাম 0। এদের পরিমাণ 0 ধরলাম কারণ এটা আমরা চিন্তা করছি দ্রবণটা মাত্র বানানো শুরু করেছি, যখন অ্যালুমিনিয়াম আর ক্লোরিন এখনো দ্রবণে আসেনি সেই অবস্থা থেকে। তো অ্যালুমিনিয়াম এগুলো 0 আর এগুলো হচ্ছে আদিতে এ হচ্ছে আমরা জানি না দেখে অজানা, একটা অজানা রাশি, অজানা দেখে এটাকে আমরা লিখলাম। এখন দেখো কিভাবে অঙ্কটা করতে হবে। ভাইয়া দ্রাব্যতা দেওয়া আছে 2 × 10⁻² মোলার, তাহলে বোঝো দ্রাব্যতা মানে বোঝায় এই দ্রবণে কতটুকু দ্রবীভূত হয়, আর আমরা জানি দ্রবীভূত হওয়া মানে জিনিসটা ভেঙে যাওয়া, তাহলে জিনিসটা ভেঙে যাওয়াটাই হচ্ছে তার দ্রাব্যতা, কতটুকু ভাঙতেছে, এবং সেটা পরিমাণ হচ্ছে 2 × 10⁻² বা x। ভাইয়া তাহলে বুঝো এই অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডটা ভেঙে যাচ্ছে, তার মানে এটা পরিমাণ কমে যাবে, কতটুকু কমে যাবে, x পরিমাণ কমে যাবে, তাই আমি এই a থেকে মাইনাস করব x। তাহলে বোঝো দ্রাব্যতাটাকে তুমি আদি ঘনমাত্রা থেকে মাইনাস করবা, এখান থেকে x মাইনাস করবা, এবং এটা ভেঙে এখানে কি তৈরি করবে এখন লেখার চেষ্টা করবে। একটু লক্ষ্য করো, একটা অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড যদি ভাঙে, একটা অ্যালুমিনিয়াম আয়ন এবং 3টা ক্লোরাইড আয়ন তৈরি হয়। একটা অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড থেকে একটা অ্যালুমিনিয়াম আয়ন এবং 3টা ক্লোরাইড আয়ন তৈরি হয়, একটা অ্যালুমিনিয়াম আয়ন এবং 3টি ক্লোরাইড আয়ন তৈরি হয়। তার মানে একটু বোঝো এদের রেশিওটা কি, এদের রেশিওটা হচ্ছে 1:1:3। তার মানে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের 1 মোলের সাথে অ্যালুমিনিয়াম 3+3 একটা আছে এবং ক্লোরাইড আছে 3টা। তাহলে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড যদি x পরিমাণ ভাঙে, অ্যালুমিনিয়াম 3+ উৎপন্ন হবে x পরিমাণ, ক্লোরাইড উৎপন্ন হবে 3 × x পরিমাণ। কেন 3 লক্ষ্য করো, এরা 1:1:3 এই রেশিও মেনটেন করতে হবে। এই রেশিওটা কোত্থেকে জানা যাবে, রেশিওটা জানা যাবে এই বিক্রিয়া থেকে। কিভাবে দেখো, এই যে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড ভাঙলে একটা অ্যালুমিনিয়াম আর 3টা ক্লোরিন আসে, তাহলে 1:1:3, এখানে 1:1:3 মেনটেন করতে হবে। তাহলে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড যদি x পরিমাণ ভাঙে তাহলে অ্যালুমিনিয়াম উৎপন্ন হবে x পরিমাণ এবং ক্লোরাইড উৎপন্ন হবে 3 × x পরিমাণ। তাহলে এইটা হচ্ছে প্রাথমিক জিনিস যেটা তোমাদেরকে জানতে হবে, যেটা না জেনে তোমরা কোনোভাবেই প্রবলেমটাকে সলভ করতে পারছো না। এখন আমরা একটু লক্ষ্য করার চেষ্টা করি, এই যে উৎপন্ন হলো, এখন আমরা কেএসপি বের করব। আমরা জানি কেএসপি বের করার উপায় কি, কেএসপি বের করার হচ্ছে এই অ্যালুমিনিয়াম 3+ এবং ক্লোরাইড 3- এদের আয়নের গুণফল দিয়ে গুণ করতে হবে। আমরা জানি অ্যালুমিনিয়াম 3+ এর আয়নের গুণফল নিতে হবে এবং ক্লোরাইড মাইনাস এর আয়নের গুণফলকে কিউব করতে হবে। কেন কিউব করতে হবে, এখানে 3 দেওয়া আছে তাই ওই উপরে কিউব বসালাম। এখন লক্ষ্য করো অ্যালুমিনিয়াম 3+ এর ঘনমাত্রা হচ্ছে x, যেটা আমরা এখানে বের করেছি, অ্যালুমিনিয়াম 3+ এর ঘনমাত্রা হচ্ছে x এবং ক্লোরাইডের ঘনমাত্রা হচ্ছে 3x, তাহলে এটা লিখবো 3x। 3x কে এখানে কিউব করব, তাহলে 3x কে কিউব করলে আলটিমেটলি এখান থেকে অ্যান্সার আসে 27x³। 27x³। তাহলে এখন x এর ভ্যালু বসাই, 27, x এর ভ্যালু হচ্ছে 2 × 10⁻², যেটার উপরে কিউব বসবে। এখন আমরা একটা ক্যালকুলেটর নিব, লিখবো 27, তারপর লিখবো 2 × 10⁻², এটার উপরে যাবে কিউব। তাহলে আলটিমেটলি ক্যালকুলেশন করলে আসলে 2.16 × 10⁻⁴। 2.16 × 10⁻⁴, 2.16 এবং ইন্টু 10⁻⁴। আচ্ছা, এই সবাই একটু ভুল হয়েছে, লক্ষ্য করো এটা x⁴ হবে। থ্যাংক ইউ, তোমরা কমেন্টে এসে যারা অ্যান্সার করেছো, এটা ভুল হয়েছে একটু, এখানে কিউব আর x গুণ করলে x⁴ হবে। তাহলে আসো আমরা ক্যালকুলেশনটা আবার করি, 27 ×
2 ইন্টু 10⁻², এটা টু দি পাওয়ার হবে 4, 4 হলে আসে 4 ইন্টু 3.2 ইন্টু 10⁻⁶, তাহলে অ্যান্সারটা একটু এখানে লিখে দিচ্ছি 4.32 ইন্টু 10⁻⁶, এটা হবে অ্যান্সার। থ্যাংক ইউ যারা কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাদেরকে খুব সুন্দরভাবে জানিয়ে দিলে। বোঝা গেল তোমরা খুব সতর্ক স্টুডেন্ট, যারা ভুল ধরতে পারো, এবং যারা ভুল ধরতে পারো তার মানে হচ্ছে তারাই আসলে জিনিসটা বুঝতে পারছো। এইখানে এই ম্যাথটা করতে গিয়ে মানুষ যে ভুলটা করে, মানুষ প্রথমে এখানে 3x লিখে না, কারণ মানুষ এই x বিয়োগ করে এখানেও x লিখে, এই x বিয়োগ করে এখানেও xটাকে 3x লিখে ফেলে। এইটা একটা সবচেয়ে মেজর মিস্টেক। এবং আরেকটা মিস্টেক হচ্ছে এখানে 3 এর কিউব করে না, এখানে 3 থাকলে এটার পাওয়ার যে 3 হবে এই কিউবও করে না, এখানেও 3 থাকবে এই পাওয়ারেও 3 থাকবে, এই দুইটা কাজই করতে হবে, মানুষ এই দুইটাই ভুল করে। এবং এটার ইউনিট কি হবে, একদম খুব সুন্দর একটা কোশ্চেন করেছো, থ্যাংক ইউ যে এই কোশ্চেনটা করেছো, যে এই জিনিসটার একক বা ইউনিট কি হবে। আসলে আমরা একক বা ইউনিট একটু বুঝিয়ে দিই একটা আলাদা কাগজে। লক্ষ্য করে এককটা কিভাবে বের করে ফেলা যাবে। অ্যালুমিনিয়াম 3+, এর সাথে গুণ হয়েছে ক্লোরাইড মাইনাসের কিউব, ঘনমাত্রার একক হচ্ছে মোল পার লিটার, ক্লোরাইডের একক হবে মোল পার লিটার, এটা টু দি পাওয়ার যাবে কিউব, তাহলে সবগুলো গুণ করলে আসে মোল পার লিটার টু দি পাওয়ার 4, তাহলে এই ইউনিটটা হবে মোল টু দি পাওয়ার 4 লিটার টু দি পাওয়ার 4। এটাই হচ্ছে আমাদের কেএসপির একক। মনে রাখবে কেএসপির একক বিক্রিয়ার সাথে সাথে চেঞ্জ হয়। সো আশা করি রাদিয়া নুসরাত নামক একজন মেয়ে কমেন্ট করেছিলে যে কেএসপির এককটা কি হবে, একক হবে মোল টু দি পাওয়ার 4 লিটার টু দি পাওয়ার 4। আমি আশা করি তোমরা এই অ্যান্সারটা বুঝতে পেরেছো। এখন হচ্ছে আমাদের সবচেয়ে মজার পার্ট, যে আমরা এতক্ষণ যাবত যা পড়েছি তার উপর ভিত্তি করে তোমাদেরকে এখন আমি একটা প্রবলেম দিব, সেই প্রবলেমটা কে কে সলভ করতে পারবে তাদের জন্য থাকবে একটা খুব আকর্ষণীয় পুরস্কার। তার জন্য আজকে আমাদের কুইক কুইজ রাউন্ডে তোমাদেরকে স্বাগতম জানাই। তোমরা কুইক কুইজ রাউন্ডে কি পুরস্কার পাবে সেই পুরস্কারটা আসলে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আজকে কুইক কুইজ রাউন্ডে পুরস্কার হিসেবে থাকবে একটা ফ্লিপ বুক। ফ্লিপ বুক জিনিসটা কি, দেখো এই বইটা খুললাম, এই বইতে আমাদের ম্যাথ বিষয়ে বেশ কিছু প্রবলেম দেওয়া আছে, এই বইটাকে ঠিক উল্টে ফেললাম, উল্টে ফেললে দেখো এখানে ইংরেজি বিষয়ে বেশ কিছু জিনিস এখানটাতে থাকবে। সো তোমরা আজকের কুইক কুইজের অ্যান্সার দিয়ে এখানে এই বইটাকে পুরস্কার হিসেবে জিতে নিতে পারো। আরো থাকবে আমাদের 10 মিনিট স্কুলের পক্ষ থেকে আকর্ষণীয় কিছু রিস্ট ব্যান্ড এবং একটি অত্যন্ত সুন্দর ব্যাজ। তো এটি হচ্ছে আমাদের আজকের কুইক কুইজ রাউন্ডে যিনি পুরস্কার পাবে তার পুরস্কার। সো সবাই ক্যালকুলেটরটা হাতে নাও, কারণ আমি এখন তোমাদেরকে যে প্রবলেমটা দিতে চাবো সেই প্রবলেমটাকে সলভ করতে হলে তোমাদের অবশ্যই ক্যালকুলেটরের প্রয়োজন হবে। ক্যালকুলেটরটা হাতের কাছে রাখো, একটা কাগজ কলম নিয়ে বসো। এখনই আমি কুইক কুইজের প্রশ্ন দিব। যে আগে কমেন্ট করতে পারবে, যে ফার্স্ট কমেন্টটা করবে, যার ফার্স্ট অ্যান্সারটা কারেক্ট হবে, সেই আজকে আমাদের কুইক কুইজের পুরস্কার জিতে নিতে পারবে। আসো এখনই আমরা কুইক কুইজের প্রশ্ন দিতে যাচ্ছি। সবাই খাতা কলম ক্যালকুলেটর নিয়ে রেডি হও কুইক কুইজের অ্যান্সার করে ফেলার জন্য। সবাই রেডি? আমি এখনই কোশ্চেনটা দিয়ে দিব। কুইক কুইজের আজকের কোশ্চেন হচ্ছে, সোডিয়াম সালফেটের দ্রাব্যতার গুণফল বা সলিউবিলিটি প্রোডাক্ট কেএসপি হচ্ছে 4 × 10⁻⁶, 4 × 10⁻⁶। প্রশ্ন হচ্ছে তার দ্রাব্যতা নির্ণয় করো। অ্যান্সার কত হবে দ্রাব্যতা, ইউনিট লেখা আছে, তুমি শুধুমাত্র কমেন্টে লিখবে সোডিয়াম সালফেটের দ্রাব্যতা কত হবে। এখনই রেডি 1 2 3 বলে অ্যান্সার তৈরি করো। তোমরা সবাই সোডিয়াম সালফেটের দ্রাব্যতার গুণফল কেএসপি দেওয়া আছে, সবাই তার দ্রাব্যতা আমি একটু আগে যে সিস্টেমে দেখিয়ে দিলাম সুন্দর মতো বের করার চেষ্টা করো। কোনো ইউনিট লেখা লাগবে না, অ্যান্সারে শুধুমাত্র একটা সংখ্যাকে বসাবে। ধরো অ্যান্সার হবে ধরো 2 মোল পার লিটার, তাহলে তুমি কমেন্ট করো 2, তাইলেই হয়ে যাবে। সো এর মাধ্যমেই আজকের কুইক কুইজ রাউন্ডের মাধ্যমে আজকে আমাদের এই সলিউবিলিটির উপর লাইভ ক্লাসটি শেষ হয়ে গেল। তোমরা অনেক কষ্ট করে, অনেক ইন্টারনেট কানেকশনের সমস্যার মধ্য দিয়েও তোমরা এই ক্লাসটি যারা অংশ নিয়েছো তাদের সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ তোমরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। ভবিষ্যতে তোমাদের সাথে আমাদের আবার দেখা হবে এই প্রত্যয় ব্যক্ত করছি। তোমাদের সাথে আমাদের নেক্সট দেখা হচ্ছে আগামী শুক্রবার রাত 10টার সময়, যেদিন আমরা কেমিস্ট্রি নিয়ে আমি আবার আলোচনা করব। তোমাদের সবাইকে শুভরাত্রি। যারা কুইক কুইজের রাউন্ডের বিজয়ী হবে তাদের জন্য অনেক অনেক অভিনন্দন। তোমরাও কমেন্ট সেকশনে এসে আমাদেরকে অভিনন্দন এবং আমাদেরকে শুভেচ্ছা, গুড নাইট জানিয়ে যেও। তোমাদের সবাই আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। 10 মিনিট স্কুলের সাথে থাকো, বেশি বেশি করে মজার সাথে কেমিস্ট্রি পড়ো। সবাইকে আজকের মতন এখানেই বিদায়।